আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। মিথ্যে প্রতিশ্রুতি নয়, জনমুখী ইস্যু নিয়ে ইশতেহার তৈরি করছে বিএনপি। এবারের ইশতেহার শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং রাষ্ট্র পুনর্গঠন, অর্থনৈতিক পুনরুদ্ধার ও মানব সম্পদ রূপান্তরের একটি সমন্বিত রূপরেখা হিসেবে উপস্থাপন করা হবে। ইশতেহারে ৮টি প্যাকেজে থাকছে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা। বিশ্লেষকদের আশা, জুলাই পরবর্তী নির্বাচনে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বিএনপির নির্বাচনী ইশতেহারে। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। নির্বাচনের আগে ভোটারদের আকৃষ্ট করতে রেওয়াজ অনুযায়ী নানামুখী প্রতিশ্রুতি দেয় রাজনৈতিক দলগুলো। ফ্যাসিবাদ পতনের পর এবারের নির্বাচনে বেড়েছে মানুষের প্রত্যাশা। মানুষের সেই প্রত্যাশা আর প্রাপ্তির সমন্বয় ঘটাতে চায় বিএনপি। আমাদের চাইতে গুরুত্বপূর্ণ নির্বাচন আগামী নির্বাচন, এই জাতির যদিও আগে থেকেই দেশ ও দেশের মানুষকে নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রকাশ পেয়েছে তারেক রহমানের বক্তব্যে। We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফার সংমিশ্রণ থাকবে এবারের বিএনপির নির্বাচনী ইশতেহারে। নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ নেয়ার পাশাপাশি চালু করা হবে ফ্যামিলি কার্ড। কৃষকদের উন্নয়নে ফার্মার্স কার্ড চালু করার কথাও জানিয়েছে বিএনপি। ফসল নষ্ট হয়ে যায়, সেই নষ্ট হইলে সরকার ভর্তুকি দিব। কর্মসংস্থান আর বিনিয়োগে থাকছে সুনির্দিষ্ট পরিকল্পনা। মর্যাদা বাড়বে খতিব ইমাম মুয়াজ্জিনদের, সংখ্যালঘুদের জন্য থাকছে বিশেষ সুবিধা। কিছুদিনের মধ্যেই নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি। স্বাস্থ্যের ব্যাপারে বলেছি, আমাদের ৩১ দফা সংস্কার প্রস্তাব দেওয়া আছে। অলমোস্ট 90% পাবলিকলি আমরা অ্যানাউন্সই করে ফেলছি। এটা শুধুমাত্র রেকর্ডে নেই, বাইরে জানিয়েছে। ইশতেহারের বেশিরভাগ কথা বলাই হয়ে যাচ্ছে, বাকি যতটুকু আছে ডকুমেন্ট আকারে পুরো সামনে চলে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, দেশ গঠনে বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা ইতোমধ্যেই ইতিবাচক প্রভাব ফেলেছে মানুষের মাঝে। তাদের আশা, দেশের মানুষের জীবনমান উন্নয়নে সবকিছুই অন্তর্ভুক্ত থাকবে দলটির নির্বাচনী ইশতেহারে। সার্টেনলি যে প্রভিশনগুলো ওনারা ইশতেহারে নিয়ে আসছেন বলে আমরা জানতে পেরেছি, তো এগুলো জন আকাঙ্ক্ষা পূরণ করবে বলে আমার মনে হয়। কারণ এগুলো এখন জুলাই পরবর্তী সময়ে বিএনপিও সেটা রিয়েলাইজ করেছে। 17 বছর ধরে তারা এগুলো নিয়ে কাজ করেছে এবং দেখুন যে নতুন একটি জায়গা তৈরি হয়েছে রাজনীতিতে, সেই জায়গাটিকে অ্যাড্রেস করতে হবে। দলের নেতা আছেন এখন বাংলাদেশে, সকল কিছু বিবেচনা করে তারা বুঝবেন। তারা বিগত বছরগুলোতে যেহেতু ক্ষমতার বাইরে ছিলেন, তারা জানেন যে কোন কোন জায়গায় আসলে জনগণকে টাচ করা যাবে, কোন কোন জায়গায় জনগণ মনে করে যে এই জায়গাগুলো যদি আমি পাই তাহলে আমি বিএনপিকে ভোট দেব বা অমুক দলকে ভোট দেব। এই মনস্তাত্ত্বিক গড়নটা বুঝাটাও নেতৃত্বের একটা বড় অংশ। বিএনপি বলছে, দেশের সকল শ্রেণীর মানুষের জীবনমান উন্নয়নের বিষয়টিকে প্রাধান্য দিয়েই তৈরি করা হচ্ছে বিএনপির এবারের নির্বাচনী ইশতেহার। প্রতিটি সেক্টরে আমরা কিভাবে সাধারণ মানুষের একদম দোরগোড়ায় পৌঁছে যাব, কিভাবে নগর এবং গ্রামের ভিতর বৈষম্য কমিয়ে আনবো, কিভাবে আমরা নিশ্চিত করব যে জীবনে ভালো কিছু করার জন্য, সফল হওয়ার জন্য নির্দিষ্ট কোনো দল করতে হয় না। দলটির নেতারা বলছেন, দেশের সকল শ্রেণী পেশার মানুষের জন্য পরিকল্পিত রোডম্যাপের ভিত্তিতেই তৈরি করা হচ্ছে এবারের নির্বাচনী ইশতেহার। সুষ্ঠু নির্বাচন করতে পারবেন। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানি শেষ হওয়ার বাকি আর মাত্র একদিন। আগামীকাল শেষ হচ্ছে শুনানি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ ৮ম দিনের শুনানি শুরু সকাল 10টায়, চলবে বিকেল 5টা পর্যন্ত। 511 নম্বর থেকে 610 পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে আজ। এর আগে 7ম দিনের আপিল শুনানিতে 18 প্রার্থীর আবেদন মঞ্জুর, নাম মঞ্জুর হয় 17। আগামীকাল শেষ দিনে 611 থেকে 645 নম্বর ও অবশিষ্ট অপেক্ষমান আপিল নিষ্পত্তির মধ্য দিয়ে এই কার্যক্রম শেষ হবে। এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট 645টি আপিল আবেদন জমা পড়ে। গত 4 জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তারা 300 নির্বাচনী এলাকায় মোট 2568টি মনোনয়নপত্রের মধ্যে 1842টিকে বৈধ এবং 723টিকে বাতিল ঘোষণা করেছিলেন।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে, যেটি আজকে রয়েছে। প্রত্যাশীরা যারা রয়েছেন শুনানির জন্য আসছেন, তারা সবাই পৌঁছেছেন কিনা এবং তারা কি বলছেন? তানি, আসলে সকাল 10টা থেকে কিন্তু এই আপিল শুনানি শুরু হবে। আপিল শুনানি যেটি শুরু হয়েছিল এটি কিন্তু আগামীকাল পর্যন্ত রয়েছে। যে সিরিয়াল দেয়া ছিল সেই সিরিয়াল অনুযায়ী কিন্তু আপিল শুনানিগুলো হয়ে থাকে। আজকের যে সিরিয়ালটি দেয়া রয়েছে সেই সিরিয়াল অনুযায়ী এখানে মাইকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। অ্যানাউন্সমেন্ট করে করে তাদেরকে আসলে ভিতরে ডেকে নেওয়া হচ্ছে। আজকের কিন্তু সিরিয়াল অনুযায়ী 511 থেকে 610 নাম্বার যাদের সিরিয়াল, তাদের মূলত আপিল শুনানি হবে। সকাল 10টায় শুরু হয়ে এটি চলবে বিকেল 5টা পর্যন্ত, এবং সেখানে আসলে যাদের প্রার্থিতা বাতিল হয়েছে এবং সেখান থেকে তারা আপিলের মাধ্যমে অনেকে হয়তো প্রার্থিতা ফিরে পাবেন। তো গতকালকেও কিন্তু শুনানি হয়েছিল, যেহেতু শুক্রবার ছিল, যার কারণে সকালের পরিবর্তে সেটি বিকেল থেকে শুরু হয়েছিল, এবং সেখানেও যারা আবেদন ছিল, যাদের সিরিয়াল নাম্বার ছিল, সেই সিরিয়াল অনুযায়ী কিন্তু মূলত সেখানে আপিলের শুনানি হয়। সপ্তম দিন গত দিনে শুনানিতে 18 জন প্রার্থীর আবেদন মঞ্জুর হয়, এবং তার বিপরীতে কিন্তু 17টি আবেদন না মঞ্জুর হয়, অর্থাৎ তাদের মনোনয়নপত্র অবৈধ হিসেবে ঘোষণা করা হয়। এইখানে যখন আপিল হচ্ছে, সেই আপিলের পরে কিন্তু প্রার্থীরা আবার তারা হাইকোর্টে যাওয়ার তাদের সুযোগ রয়েছে। যাদের প্রার্থিতা তারা ফিরে পাবে না, তারা চাইলে হাইকোর্টে যেতে পারবেন, সেখানে আপিল করে সেখান থেকে যদি তারা তাদের মনোনয়নটি বৈধ করে নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে তাদের মনোনয়নটি আবার বৈধ হবে। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে কিন্তু একটি আলোচিত প্রার্থীর এখানে আপিল শুনানি হবে। কুমিল্লা 4 আসন, যেটি দেবিদ্বার আসন, সেই আসন থেকে কিন্তু লড়াই করছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, এবং সেইখানে রয়েছেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি। তারা কিন্তু দুইজনের বিপক্ষে আপিল করেছিলেন। তো হাসনাতের বিপক্ষে যে আপিলটি ছিল, সেই আপিলের শুনানি আজকে অনুষ্ঠিত হবে। তো আমরা দেখেছি যে সকল প্রার্থী রয়েছেন এবং তাদের যারা আইনজীবী রয়েছেন, বিশেষ করে আইনজীবীরা, এবং তাদের যে সকল কাগজ আসলে সংকট থাকে, যে কাগজগুলো আসলে তারা সঠিকভাবে জমা দিতে পারছিল না, সেই কাগজগুলো কিন্তু মূলত সেখানে আনতে বলা হয়, এবং সেই কাগজ এনে তারা সেই আপিল শুনানিগুলো করেন। তাদের যদি কোনো কাগজের সংকট থাকে সেটি তারা দেখিয়ে থাকেন, এবং তারা তাদের পক্ষে যুক্তি তুলে ধরেন আসলে কেন তাকে প্রার্থিতাটি বৈধ দেয়া হবে। এবং সব মিলিয়ে যখন সব ধরনের কাগজপত্র দেখা হয়, তারপরে কিন্তু সেখানে আসলে দেয়া হয় যে তার মনোনয়নটি বৈধ হলো নাকি অবৈধই থেকে যাবে। তো আজকে আছে এবং আগামীকালকে কিন্তু এই আপিল শুনানিটি শেষ হবে। তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বুকে ব্যথা অনুভব করলে তাকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, কার্ডিওলজি বিভাগের একাধিক চিকিৎসক তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা চালান। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষায় তিনি বর্তমানে সুস্থ ও স্থিতিশীল রয়েছেন। প্রয়োজনীয় কিছু পরীক্ষা সম্পন্ন হলে তাকে দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল থেকে বাসায় পাঠানো হতে পারে। নারায়ণগঞ্জের সোনারগাঁ সিংলাবো ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে 7 সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দলকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ছোরা, চাপাতি ও লোহার রড উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গেল রাতে পুলিশ টহলকালে টর্চ লাইট জ্বালিয়ে জঙ্গলের দিকে তাকাতেই ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিলে এলাকাবাসী ছুটে এসে তাদের ধরে ফেলে এবং গণধোলাই দেয়। গণধোলাইয়ের কারণে তারা আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দেশে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে অ্যাসিড সন্ত্রাস। নতুন করে ছড়াচ্ছে উদ্বেগ। নারীদের উপর এমন নৃশংসতার সংখ্যাই বেশি। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, গত বছর দেশে 8 জন অ্যাসিড হামলার শিকার হয়েছে, এর মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, অপরাধীদের এখনই দমন করতে না পারলে অ্যাসিডে নষ্ট হতে পারে আরও জীবন।
সাদিয়া কানিজের রিপোর্টে বিস্তারিত। দেশে অ্যাসিড সন্ত্রাস প্রথম আলোচনায় আসে ১৯৯৬ সালে। এরপর থেকে বিভিন্ন সময় অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটে। অ্যাসিড সার্ভাইভাল ফাউন্ডেশনের হিসেবে ১৯৯৯ সাল থেকে বাংলাদেশে ৩,০০০-এরও বেশি অ্যাসিড হামলা হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল ২০০২ সাল। ওই বছর ৪৯৬টি ঘটনা ঘটে। সে বছর সরকার অ্যাসিড অপরাধ দমন আইন করলে কমতে শুরু করে এমন অপরাধ। ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত শিকার হন ৪৮৩ জন। এর মধ্যে মৃত্যু হয় ২২ নারীর। আর সর্বশেষ ২০২৫ সালে ৮টি ঘটনায় মারা যান ৩ জন। জুলাইয়ে যশোরে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে অ্যাসিডে মা মেয়ে সহ এক পরিবারের ৩ জনকে ঝলসে দেয় জসিম নামে এক যুবক। জ্বালানার দিয়ে হাত ঢুকাইতেছে বাইরে থেকে, হাত ঢুকাই থেকে এই অ্যাসিডটা এই খোপ থেকে আমাদের গায়ে ছুড়ে মেরেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। বোতল খুলে ধর নালা দিয়েছে, তখন এই ছেলের গায়ে পড়েছে। ফার্স্টে ছেলের গায়ে পড়েছে, তারপর মেয়ের গায়ে পড়েছে, তারপর আমার গায়ে পড়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নির্যাতন থেকে বাঁচতে বাবার বাড়ি আশ্রয় নেওয়া এক নারীও শিকার হন স্বামীর অ্যাসিড সন্ত্রাসের। একই মাসে স্বামীর ঢেলে দেওয়া অ্যাসিডে মারা যান বান্দরবানের নাইখংছড়ির এক গৃহবধূ। এমন না যে ঘটনাগুলো একেবারে খুব ফ্রিকুয়েন্টলি ঘটছে বা সিরিজ অফ ঘটনা হচ্ছে, এরকম কিন্তু না। এগুলোকে আমরা বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখছি এবং যারাই এইসব ঘটনার সাথে জড়িত থাকুক না কেন তাদেরকে আমরা দ্রুতই আইনের আওতায় নিয়ে আসছি। অপরাধ বিশ্লেষকদের মতে অ্যাসিড সন্ত্রাস রোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা তৈরি জরুরি। কেউ কারোর সাথে যুক্তি, তর্কে, বুদ্ধি, অবস্থা এই ক্ষেত্রগুলোতে যখন পারছে না, তখন তাকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করা বা নানাভাবে তাকে ক্ষতির মুখোমুখি করা। তো সেই ক্ষতির মুখোমুখি করতে গিয়ে এই অ্যাসিডটাকে অনেকে বেছে নিচ্ছে। অপরাধ করার ফলে যে শাস্তি রয়েছে আইনে, সেই শাস্তি যদি রাষ্ট্র এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো দ্রুত সময়ের মধ্যে প্রয়োগ করতে না পারে, তাহলে অপরাধীর অপরাধ করার স্পৃহা বাড়বেই, সেটি অ্যাসিড দিয়ে সে করুক অথবা অন্য কোনো মাধ্যম ব্যবহার করুক। এসব ঘটনা নিয়ন্ত্রণে শুধু রাষ্ট্র নয়, সমাজ ও পরিবার থেকেও গড়ে তুলতে হবে মানবিকতার শিক্ষা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় উদ্বেগজনক হারে বেড়েছে কুকুর ও বেড়ালের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা। কুড়িগ্রামে গত 3 মাসে এর শিকার হয়েছেন 5,000-এর বেশি মানুষ। রাজবাড়ী ও গোপালগঞ্জের চিত্র একই। শঙ্কার কথা হচ্ছে সরকারি হাসপাতালে মিলছে না অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন। কোনো ফার্মেসিতে মিললেও দাম নেওয়া হচ্ছে কয়েক গুণ। এতে বিপাকে পড়েছেন রোগী ও স্বজনরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। হাসপাতালের করিডোরে উৎকণ্ঠা, চোখে মুখে আতঙ্কের ছাপ। শরীরে কামড়ের দাগ নিয়ে কেউ দাঁড়িয়ে আছেন কাউন্টারের সামনে, কেউ ছুটছেন এক ফার্মেসি থেকে আরেক ফার্মেসিতে। উদ্দেশ্য একটাই, প্রাণঘাতী জলাতঙ্ক থেকে বাঁচতে একটি অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন। তবে গোপালগঞ্জের সরকারি হাসপাতালগুলোতে গত 15 দিন ধরে মিলছে না ভ্যাকসিন। অনেকটা বাধ্য হয়ে ফার্মেসিতে ছুটছেন রোগীরা। তবে সেখানে দাম কয়েক গুণ বেশি নেওয়ার অভিযোগ তাদের। আমি আসছিলাম ভ্যাকসিনের জন্য, বাট এখানে নাকি ভ্যাকসিনটা নেই। পরে আমি মেডিকেলে গিয়েছি, সেখানেও নেই। ফার্মেসিতে গেলাম, ফার্মেসিতে এরকম ভোগান্তিতে পাওয়া যাচ্ছে না কোথাও। 500 টাকা দিয়ে কিনে দিতে হচ্ছে, তাও ওই যাদের কাছে পাওয়া যাচ্ছে না, দূরত্ব এনে দেওয়া লাগতেছে। আমি স্টুডেন্ট, আমার জন্য 500 টাকা দিয়ে ভ্যাকসিন কেনা অনেক কষ্টকর। ফার্মেসিতে অতিরিক্ত দাম নেয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা সিভিল সার্জনের। বাইরের দাম বেশি নিচ্ছে। আজকে আইসিএমপি মিটিং আছে, সেখানে আমি উপস্থাপন করব এবং যাদের বিষয় যারা থাকবে প্রশাসন সবাইকে নিয়ে আমরা গ্রামের আদর পরিচালনা করবো এবং কোথাও যেন দাম বেশি নিতে না পারে সেই ব্যবস্থা নেব। এদিকে সরকারি হিসেবে গত 3 মাসে কুড়িগ্রামে 5,072 জন কুকুর ও বিড়ালের আক্রমণের শিকার হয়েছেন, যা গত বছরের তুলনায় 4 গুণ বেশি। রোগী বাড়াই সংকট সৃষ্টি হয়েছে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনের। সংকট উত্তরণের প্রচেষ্টা চলছে বলে জানালেন এই স্বাস্থ্য কর্মকর্তা। যাতে পর্যাপ্ত ভ্যাকসিন থাকে উপজেলা হেলথ কমপ্লেক্সে, সেই ব্যাপারে আমরা জেলা পরিষদের সমন্বয় মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি যে উপজেলা পরিষদের মাধ্যমে সেই উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে এই ভ্যাকসিনের সরবরাহ করারও ব্যবস্থা
ব্যবস্থা করা হবে। রাজবাড়ির চিত্র আরও ভয়াবহ। জেলা সরকারি হাসপাতালগুলোতে 2024 সালের মার্চ এপ্রিল থেকে চলছে জলাতঙ্ক টিকা সংকট, আর 2025 সালের ডিসেম্বর থেকে একেবারে বন্ধ আছে সরবরাহ। কবে নাগাদ সমস্যার সমাধান হবে সেটাও জানেন না জেলা সিভিল সার্জন কর্মকর্তা। আমরা টাইম টু টাইম যোগাযোগ রাখতেছি, এবং ঢাকা থেকে সর্বশেষ যেটা আজকে জানতে পারলাম যে আরও মাস দেড়েক লেগে যেতে পারে সদর হাসপাতালে আসতে। এই পর্যায়ে উপজেলাতে দেবে কিনা এখনো সিদ্ধান্ত হয়নি। জলাতঙ্ক নিরাময়ে সরকারি হাসপাতালে দ্রুত র্যাবিস ভ্যাকসিন সরবরাহ করার দাবি ভুক্তভোগীদের। সুলাইমান কবির, RTV। রংপুরে আলু কেনার ক্রেতা নেই। পুরনো আলু বিক্রি হচ্ছে 2 থেকে 3 টাকায়, আর নতুন আলু 8 থেকে 10 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও ন্যায্য মূল্য না পেয়ে দিশেহারা উত্তরাঞ্চলের লাখো কৃষক ও হিমাগার মালিকরা। কৃষকের অভিযোগ, বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না থাকায় মুনাফা লুটছেন মধ্যস্বত্বভোগীরা। রংপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম বাদলের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। বর্তমান বাজারে 1 লিটার বোতলজাত পানির দাম যখন 25 থেকে 30 টাকা, সেখানে উত্তরে শস্য ভাণ্ডার খ্যাত রংপুরে 1 কেজি পুরনো আলু মিলছে মাত্র 2 থেকে 3 টাকায়। নতুন আলু বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকা কেজিতে। বীজ, সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় আলু চাষে খরচ বেড়েছে অনেক। ভরা মৌসুমে আলুর দাম কমে যাওয়ার ভয়ের সাথে যুক্ত হয়েছে চলতি শৈত্যপ্রবাহের কারণে ক্ষতির শঙ্কাও। বিঘা প্রতি প্রায় 22,000 টাকা লোকসানও গুনতে হচ্ছে চাষিদের। আমরা কিনেছি কেজি ভাব 30 টাকা 40 টাকা, আর এটা না পাইকারি রেটে 10 টাকা 8 টাকা কাটা। যে দাম হইতেছে এই দামে আর কি পোষায় না কৃষকের। এখন খরচ বেশি, আবাদের সারের দাম বেশি, লেবারের দাম বেশি। ক্ষতি কেবল কৃষকের নয়, লোকসানের মুখে পড়েছেন হিমাগার মালিকেরাও। কৃষকেরা আলু থুয়ে পালে গেছে, আমরা ওগুলো পরিষ্কার করতেছি। উৎপাদনটা বেশি হওয়ার কারণে কি এই আলুটা আটকে গেছে, কিন্তু উৎপাদন বেশি হয়ে তো লাভ নেই, মানুষের চাহিদা কতটুকু এটা আগে দেখতে হবে। সরবরাহ বেশি হওয়ায় দাম কমছে আলুর, জানান কৃষি বিপণন অধিদপ্তরের এক কর্মকর্তা। এই নতুন এবং পুরাতন এই দুয়ে মিলে আমাদের বাজার পর্যাপ্ত আলু সরবরাহ থাকায় আলুর দামটা কিছুটা পড়ে গিয়েছিল। এদিকে আলুর ন্যায্য দাম নিশ্চিতকরণে কাজ করছে সরকার, জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক কর্মকর্তা। আবাদ বেশি হলে আলুর দামটা কম পাওয়া যায়। এই ক্ষেত্রে সরকার চেষ্টা করছে কিভাবে তাদেরকে প্রপার মূল্যটা দেওয়া যায়। বাজার ব্যবস্থাপনার অভাবে বিশাল উৎপাদনই এখন বিপদের কারণ। তাই সঠিক বাজার মনিটরিং এবং আলু ভিত্তিক শিল্প কলকারখানার দাবি কৃষক সহ সংশ্লিষ্টদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহের ধোবাউড়ায় নির্বাচনী অফিস উদ্বোধন করতে গিয়ে ছুরিকাঘাতে নজরুল নামের একজন নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় উপজেলার এরশাদ বাজারে এই ঘটনা ঘটে। এই ঘটনায় চরম উত্তেজনা ও জনমনে আতঙ্ক বিরাজ করছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে ধোবাউড়া থানার ওসি শফিকুল আলম। তিনি বলেন, নিহত নজরুল ময়মনসিংহ 1 আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের কর্মী। নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয় নজরুল। পরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পৌষের শেষ, দেশের বিভিন্ন জেলায় দাপট দেখাচ্ছে মাঘ মাস। কোথাও কোথাও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। বিশেষ করে নদী পাড়ের জনপদে আশ্রয় প্রকল্প এবং বসবাসরত জেলে সম্প্রদায়ের মানুষ বিপাকে আছেন শীত বস্ত্রের অভাবে। এর মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.5 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। কুড়িগ্রামে 10.5 ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুর ও এর আশপাশের এলাকায় 10.7 ডিগ্রি সেলসিয়াস, পাবনার ঈশ্বরদীতে 10.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। নতুন পুরাতন মিলিয়ে 60,000 গাড়ি চালককে প্রশিক্ষণ দেবে সরকার। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি রেমিটেন্স প্রবাহ বাড়ানোর উদ্দেশ্যে এই প্রশিক্ষণ দেওয়া হবে। এর জন্য 231 কোটি টাকা ব্যয়ে ভৌত সেবা কেনার একটি প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সম্প্রতি অনুমোদিত হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রশিক্ষণের আওতায় মোট 60,000 চালকের মধ্যে 40,000ই থাকবে নতুন প্রার্থী। আর বর্তমানে চালক পেশায় রয়েছেন এমন 20,000 জনকে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হবে। এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করবে BMET। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সনদ ও লাইসেন্স দেওয়া হবে। দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাপ প্রেজেন্টস চায়ের আড্ডায় নির্বাচন।
দর্শক, হেপিকাউ চায়ের আড্ডায় নির্বাচনে এবারের পর্বে আমি তন্ময় আহমেদ নয়ন আছি আপনাদের সাথে। ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন, জমে উঠেছে প্রচারণা। তা নিয়েই এবারের আড্ডায় আমি আছি লালমিনহাট 2 আসনে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আমরা আশা করব 2001 সালে, 2008, 2000 বিশেষ করে 91 এই নির্বাচনগুলো যেরকম হয়েছিল, আমার কাছে মনে হচ্ছে যে প্রশাসন তাদের দক্ষতা এবং মেধা নিরপেক্ষতা কাজে লাগায়া একটা নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে। বন্ধু যে হতে পারবে আর কৃষিকাজে যে সবসময় আগ্রহী থাকবে, সেই রকম আমাদের সরকারের প্রয়োজন অথবা এমপি সাহেবেরও প্রয়োজন। সত্যিকার অর্থে একটি সুষ্ঠু ভোট করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার, এই পদক্ষেপগুলি যদি তারা সঠিকভাবে নেয়, তাহলে আমি মনে করি এবং আমরা বিশ্বাস করি ভোট সুষ্ঠু হবে। আর তারা যদি না চায়, তাহলে তো আসলে আমাদের কিছু করার থাকবে না এই বিষয়ে। কি কি সেবা দেবে রাজনৈতিক দলগুলো তারা নির্বাচিত হওয়ার পরে, সেই বিষয়গুলো সুনির্দিষ্ট আকারে যদি তারা তাদের ইস্তেহারে তুলে ধরে, তাহলে তরুণরা তাদের ইচ্ছা পূরণের জন্য বা তারা তাদের ভোট কেন্দ্রে যাবে এবং তারা ভোট প্রয়োগ করবে। আমরা সেই ধরনের লোককে ভোট দিয়ে নির্বাচনে আনতে চাই, যে তার কথার দাম রাখবে, যার নৈতিকতা বোধ আছে। নৈতিকতা বোধ যার থাকবে না, তাকে ভোট দেওয়া মানুষের উচিত নয়। গণতন্ত্র রক্ষার জন্য অবশ্যই নির্বাচন প্রয়োজন। হেপিকাউ চায়ের আড্ডার নির্বাচন আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নির্বাচনী বার্তা পেতে আরটিভির সঙ্গেই থাকুন। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।